দর্শক, আমন্ত্রণ রাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। 25 সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটাভুটি, এরই মধ্যে চলছে জমজমাট প্রচারণা। 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী, যাদের মধ্যে ভিপি পদে আছেন 18 জন। সেই 18 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে রাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। একটি বিষয় বলে রাখি, এটি কোনো টক শো নয়, এটি রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যকার ডিবেটের একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রশ্ন করার সুযোগ থাকছে রাকসু নির্বাচনের যে ভোটার, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমাদের সঙ্গে যে 6 জন আছেন, আমরা তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডান দিকে আছেন সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী তাসিন খান। আমার হাতের বাঁ দিকে আছেন নুরুদ্দিন আবির, ভিপি প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে। আমার হাতের ডান দিকে আছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আমার হাতের বাঁ দিকে আছেন মেহেদি সজীব, ভিপি প্রার্থী, আধিপত্য বিরোধী ঐক্য। আমার হাতের ডান দিকে আছেন গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ফুয়াদ রাতুল, ভিপি প্রার্থী, এবং হাতের বাঁ দিকে আছেন মেহেদি হাসান মারুফ, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ প্যানেলের। আপনাদের 6 জনকেই স্বাগত আমাদের এই আয়োজনে। আমি শুরুতেই বলে রাখি, আপনারা এই অংশে শুরুতে আপনারা প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবেন। প্রশ্নটা থাকবে কমন। আমি শুরুতেই যাচ্ছি তাসিন খানের কাছে। এই প্রশ্নটাই সবার কাছেই থাকবে, সেটি হচ্ছে, আপনি নির্বাচিত হলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো করবেন এবং আপনি কেন মনে করেন এই কাজগুলো ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি তাসিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। আমরা যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছি অথবা আমাদের কোনো সাংগঠনিক সাপোর্ট বা ব্যানারে আমরা নির্বাচন করছি না, আমরা মনে করি যে আমাদের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে আমাদের ইশতেহার, যে আমরা আসলে কোন কমিটমেন্টগুলো দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি বা কেন এই শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে। আমরা আমাদের ইশতেহারের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি এবং সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 72 বছরের যে ইতিহাস, আমরা পিছনে ঘুরে একবার তাকানোর চেষ্টা করেছি এবং দেখেছি যে আসলে এই 72 বছরে এই বিশ্ববিদ্যালয়টা প্রকৃত কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। এটার অন্যতম একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে আমরা যারা সিনেট ভবনে গেছি, সিনেটের দরজা দিয়ে ঢুকতেই আমরা দেখব যে সেইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের 50 বছর মেয়াদী একটা অবকাঠামোর প্ল্যান আছে, মাস্টার প্ল্যান। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কোনো মাস্টার প্ল্যান নাই, অথচ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এটা বেশি জরুরি ছিল। আমরা যদি নির্বাচিত হই, আমাদের ইশতেহারের প্রথম পয়েন্টে এটা দেওয়া আছে, আমরা 10 বছর মেয়াদী একটি মাস্টার প্ল্যান, একাডেমিক মাস্টার প্ল্যান করানোর জন্য প্রশাসনকে বলবো। এখানে কথা আসতে পারে যে আমরা করব কি না। অবশ্যই আমরা করব না, কারণ আমরা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্র, আমাদের এই সক্ষমতা বা দক্ষতা নাই যে আমরা একটা মাস্টার প্ল্যান দিব। এটা আমরা দক্ষ অভিজ্ঞ মানুষদেরকে দিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে করিয়ে নেব। আর এখানে আমাদের মেইন টার্গেট থাকবে কি, যে আমরা এখন 4র্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি এবং কিছুদিনের মধ্যে 5ম শিল্প বিপ্লবে প্রবেশ করতে যাচ্ছি, অথচ সেইটার কোনো কিছুই আমাদের কারিকুলামের মধ্যে নাই। খুব বড় জোর 15%ও সেই ভিত্তিক বা সেই রিলেটেড পড়াশোনা আমরা করি না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু মোস্ট আনফিট গ্র্যাজুয়েটেড মানুষ বের হচ্ছে, যারা বছর পর বছর বেকার থাকছে অথবা মাস্টার্সে গিয়ে বা 4র্থ বর্ষে গিয়ে ডিসিশন নিচ্ছে যে বিসিএস পরীক্ষা দিই। বিসিএস পরীক্ষার 2000টা হয়তো চাকরির জন্য 2 লাখ মানুষ ছুটছে, অথবা সুপারিশের দিকে তাকিয়ে থাকছে কারোর জন্য। আমরা যদি সেই পরিমাণ দক্ষ মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে বের করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কারো সুপারিশের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা সেই জায়গাটাতে হাত দেওয়ার চেষ্টা করেছি, গোড়ায় হাত দেওয়ার চেষ্টা করেছি। তাসিন খানকে ধন্যবাদ। আমরা যেতে চাই ছাত্রদল প্রার্থী নুরুদ্দিন আবির। প্রশ্নটা আপনার কাছে করাই আছে। ধন্যবাদ। আমি শেখ নুরুদ্দিন আবির, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী। আমি বলতে চাই, আমাদের প্রজন্ম বা আমাদের বিশেষ করে আমরা বিগত দিনে যে সকল নির্বাচন দেখেছি, জাতীয় নির্বাচন, সেগুলোতে অনেকেই অনেক ইশতেহার দিয়েছেন। ইশতেহারগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলেও সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হয় না। সেক্ষেত্রে আমার মতে আমার ইশতেহার আছে, তবে ইশতেহারের বাইরেও আমি আগেই বলে রাখতে চাই,
আমরা যেই ইশতেহার দেব সেটি অবশ্যই আমরা সেই ক্ষেত্রে কাজ করব। ইশতেহারের বাইরেও যে কোনো মুহূর্তে যখনই শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের প্রয়োজনে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে সেক্টরে কাজ করতে হবে সে সেক্টরেই কাজ করব। তবে আমাদের বিশেষ গুরুত্ব থাকবে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখান থেকে আমরা একাডেমিক ক্যালেন্ডার নিয়ে কাজ করব যেন কোনো বিভাগে সময় মতো পরীক্ষা এবং সময় মতো ফলাফল দেওয়া হয়। দেখেন, কিছুদিন আগেও আমাদের একটি ডিপার্টমেন্টে আন্দোলন হলো, তাদের ফাইনাল পরীক্ষা হয়েছে 9 মাস আগে, কিন্তু তাদের রেজাল্ট হয়নি। তো 9 মাস যাবৎ যদি একটা ছেলে বসে থাকে, এর মধ্যে তার চাকরি সেক্টরে ঢুকতে হয়, জব সেক্টরে ঢুকতে হয়, 9 মাসের ভিতরে তার অনেকগুলো সার্কুলার মিস হয়ে গেছে একটা রেজাল্টের কারণে। সে তার জীবন থেকে অনেকগুলো হয়তোবা সুযোগ হারিয়ে ফেলেছে। তো আমরা এই বিষয় নিয়ে কাজ করব, সেশন জট এবং সময় মতো একাডেমিক যেই ক্যালেন্ডারটা ওটা যেন মেনটেন করা হয়। তাছাড়া আপনারা জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 70% শিক্ষার্থী অনাবাসিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রত্যেকটি শিক্ষার্থীরই অধিকার, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেখানে একটি সিট পাবে। তা আমি মনে করি প্রায় 70% শিক্ষার্থীকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অধিকার বঞ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট না দিতে পেরে। তো আমরা সেক্ষেত্রে আমরা যদি নির্বাচিত হই, আমরা প্রশাসনের মাধ্যমে একটি সুস্পষ্ট সুপরিকল্পিত রোডম্যাপ প্রণয়ন করতে হবে যে পূর্ণাঙ্গ আবাসিক হতে আমাদের কিভাবে কি করা লাগবে, কতদিন সময় লাগবে, একটা রোডম্যাপ আদায় করবো ইনশাল্লাহ। এবং যতদিন পর্যন্ত শতভাগ রোডম্যাপ এই আবাসিক না হয় ততদিন পর্যন্ত অনাবাসিক যারা থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে একটি অনাবাসিক ভর্তুকি দিবে। এটা নিয়ে কাজ করব। ধন্যবাদ। শেষ করতে হবে, মোস্তাকুর রহমান জাহিদের কাছে যেতে চাই, সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী। জি, আসসালামু আলাইকুম। সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা আজকেই ইশতেহার প্রকাশ করেছি। আপনারা ইশতেহার ইতিমধ্যে দেখেছেন। আমাদের 12 মাসে 24 সংস্কারের ইশতেহার আমরা পেশ করেছি। তো এর মধ্যে আমরা মোটা দাগে যদি কয়েকটা বলতে চাই, তার মধ্যে প্রথমটাই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। জুলাইকে জারি রাখতে হবে, জুলাইকে আমাদের মধ্যে বেঁচে রাখতে হবে, এজন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এরপরে ক্যাম্পাসের নানাবিধ কার্যক্রম, অর্থাৎ এই ক্যাম্পাস এত প্রাচীনতম ক্যাম্পাস হওয়ার ফলেও নানাবিধ যে সমস্যায় জর্জরিত, সেটার ছোট সমস্যা থেকে বড় সমস্যা সার্বিক বিষয় এখানে এসেছে। কিন্তু সবকিছু যেহেতু বাস্তবিক অর্থে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না, এজন্য যেটা বাস্তবায়ন সম্ভব সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা এবং যেটা বাস্তবায়ন সম্ভব না সেটার অন্তত রোডম্যাপ আদায় করা। বিশেষ করে ডাইনিং ক্যান্টিনের সমস্যা থেকে শুরু করে পানির সমস্যা, তারপরে এখান থেকে শুরু করে আবাসন সমস্যা এবং শিক্ষা ও গবেষণার মানের সমস্যা, এবং এখানকার শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীর অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট কম। এটা আমরা চেষ্টা করব যে এখানকার শিক্ষার্থীদের অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করা। অন ক্যাম্পাস জব বলতে ক্যাম্পাসের অনেক জায়গায় সুযোগ আছে যেখানে পড়াশোনার পাশাপাশি জব করা যাবে এবং শিক্ষার্থীরা সেটা করে তাদের অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট করবে। এবং শেষ পর্যন্ত আমরা সাংস্কৃতিকভাবে একটা সুন্দর ক্যাম্পাস, সম্মিলিত ক্যাম্পাস গড়ে তুলতে চাই, সকল ধরনের সংস্কৃতিকে সুযোগ দিতে চাই। ক্রীড়া অঙ্গনে আমরা ভালো ভূমিকা রাখতে চাই, ক্রীড়া অঙ্গনে এই ক্যাম্পাসকে সর্বশ্রেষ্ঠ করতে চাই। অর্থাৎ শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সাংস্কৃতিক যত ধরনের উইংস আছে এবং সাহিত্যমনা এবং যত ধরনের আউটপুট আছে, পলিটিক্যাল আউটপুট, একাডেমিক আউটপুট, প্রফেশনাল আউটপুট, সব ধরনের আউটপুট আমরা ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জাহিদ, আপনাকে ধন্যবাদ। আমরা যাব মেহেদী সজীবের কাছে, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি মেহেদী সজীব, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। যমুনা টিভি সহ অন্যান্য অনেকেই মূলত এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে। বিষয়টা হচ্ছে, আমরা রাকসু নির্বাচন নিয়ে যখন কথা বলছি বা রাকসুকে কেন্দ্র করে যখন আমাদের কার্যক্রম, আমাদের ইশতেহার যখন আমরা উপস্থাপন করছি, তো এই বিষয়গুলো সামনে আসা জরুরি যে আসলে রাকসুটা কত দিনের, বা আমি রাকসুতে এই 12 মাস সময়ের মধ্যে আমি আদৌ এগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা। তো সবকিছু মিলে সব প্রার্থী বিভিন্নভাবে ইশতেহার দিচ্ছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেকেই এমনভাবে ইশতেহারগুলো দিচ্ছেন যে মনে হচ্ছে মানে এই সময়ের মধ্যে এটা কোনোভাবে বাস্তবায়ন যোগ্য নয়, অথবা রাকসুর এটা আদতে কাজও নয়।
তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে রাকসুর যে বিষয়টা এবং রাকসু গঠনতন্ত্র অনুযায়ী আমরা যদি রাকসুকে ওইভাবেই চিন্তা করি, সে জায়গা থেকে রাকসু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এটা মূলত প্রশাসনের সাথে একটা সেতু বন্ধন তৈরি করবে। তো আমি আমার জায়গা থেকে নির্বাচিত হওয়ার পর আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন প্রশাসনের সাথে এই ধরনের যোগসূত্রিতা তৈরির মাধ্যমে এবং প্রশাসনকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার মাধ্যমে মূলত আমাদের দাবিগুলো যেন বাস্তবায়ন করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে দীর্ঘ 35 বছর ধরে রাকসু নির্বাচন হচ্ছে না, এবং এই রাকসু নির্বাচন না হওয়ার পিছনে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে 90 পরবর্তী বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে এবং তাদের যে ছাত্র সংগঠনকে দিয়ে আমাদের ক্যাম্পাসগুলোতে তারা একক আধিপত্য কায়েমের চেষ্টা করেছে। তো আমাদের এই সংগ্রামটা বা আমরা যে রাকসুতে লড়ছি এটা মূলত সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে, এবং এই আধিপত্য আমরা শুধু রাজনৈতিক আধিপত্যের কথা বলছি না, এটা অর্থনৈতিক হইতে পারে, সাংস্কৃতিক আধিপত্য হইতে পারে, আগ্রাসন হইতে পারে। এই ধরনের বিরোধিতা করে মূলত আমরা রাকসুতে, বিশেষ করে আমার জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। তো শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা আমার অন্যতম একটি ম্যান্ডেট হিসেবে আমি নিয়েছি, এবং যেহেতু দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় তারা নিজেদেরকে ওইভাবে সুযোগ দিতে পারছে না বলেই রাকসুটা আমাদের কাছে ওইভাবে আমরা রাকসুটা প্রয়োজনীয়তা অনুভব করি নাই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় অংশগ্রহণটা অনেক বেশি জরুরি এবং সেটা আমি নিশ্চিত করতে চাই। আর সর্বোপরি শিক্ষার্থীরা আমি নির্বাচিত হওয়ার পরে তাদের যে যৌক্তিক দাবিগুলা সামনে নিয়ে আসবে এবং এই দাবিগুলাই হবে মূলত আমার ইশতেহার। এই জন্য আমি আলাদাভাবে যে এতগুলা ইশতেহার, এত দফা ইশতেহার আমি আপাতত এই ডিনিয়রের মধ্যে বিশ্বাস করছি না, কেননা আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের যে বিষয়গুলো এগুলো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ। জি, মেহেদী সজীবকে ধন্যবাদ। ফুয়াদ রাতুলের কাছে যাব, গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের প্রার্থী। সবাইকে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। রাকসুকে আমি শিক্ষার্থীদের পক্ষে একটা প্রপার প্রেশার গ্রুপ তৈরির হাতিয়ার হিসেবে দেখি। রাকসুতে নির্বাচিত হলে আমরা এতদিন যেগুলো করে আসছিলাম, যেমন দীর্ঘ 4 বছর ধরে আমি নিজে শিক্ষার্থীদের খাবারের সমস্যা, আবাসনের সমস্যা, 50 টাকা স্বাক্ষর ফি বাতিলের আন্দোলন এবং বাসের ট্রিপ বৃদ্ধির আন্দোলন আমি করে আসছি। এই কাজগুলোই রাকসুতে নির্বাচিত হওয়ার পর আমি আরো ইফেক্টিভভাবে করতে চাই। এর পাশাপাশি আমরা আরো কিছু ব্যাপার ভেবেছি যেগুলো আমরা নতুন করে উত্থাপন করব। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ফার্মেসি নেই। রাজশাহীতে কিন্তু রাত 10টার পর ফার্মেসি বন্ধ হয়ে যায় এবং সকাল 10টার আগে ফার্মেসি খোলে না। সেই ক্ষেত্রে ক্যাম্পাসের অভ্যন্তরে কিভাবে 24 ঘন্টা ফার্মেসি সুবিধা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। এছাড়া আপনারা জানেন যে ক্যাম্পাসের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এবং ক্যাম্পাসের যে পরিবহন ব্যবস্থা সেটাও সুখকর নয়। সেই জায়গা থেকে ক্যাম্পাসে কিভাবে একটা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা প্রস্তাব উত্থাপন করব। এছাড়া আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন নাট্যকলা, চারুকলা, সঙ্গীত এবং ফোকলোর। এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু কিছু হচ্ছে শিক্ষা উপকরণ লাগে যেগুলা শিক্ষার্থীদেরকে নিজের পকেটের টাকা খরচ করে কিনতে হয়। এই খরচটা যাতে প্রশাসন বহন করে বা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয় সেটা নিয়ে আমরা দাবি উত্থাপন করতে চাই। এছাড়া আপনারা জানেন যে শিক্ষক নিয়োগে এখানে অনেক রকমের অস্বচ্ছতা আছে। দলীয় বিবেচনায় দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়ে আসছে। সেই ক্ষেত্রে কিভাবে শিক্ষক নিয়োগ পদ্ধতিকে সংস্কার করা যায় এবং শিক্ষক নিয়োগ পদ্ধতিতে কিভাবে হচ্ছে যে ডেমো ক্লাসকে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি পরীক্ষার্থী আছে তাদের জন্য আসলে রিডিং রুম ফ্যাসিলিটিস দরকার। সেই ক্ষেত্রে রিডিং রুমের দাবিটাও আমরা তুলব। সর্বোপরি সাংস্কৃতিক সংগঠন হিসেবে রাকসুকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় সেই চেষ্টা আমরা করব। জি, ফুয়াদ রাতুলকে ধন্যবাদ। মেহেদী হাসান মারুফ। জি, ধন্যবাদ। আমি মেহেদী মারুফ, আমার প্যানেলের নাম রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ। এই প্যানেল থেকে আমি ভিপি পদপ্রার্থী। আমাদের যে স্লোগান হচ্ছে ইউনাইটেড ফর স্টুডেন্টস কমিটেড টু চেঞ্জ। আমরা পরিবর্তনের কথা বলছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গুলোর এমন অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দেখেন 7 দশক পার হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করি এখন পর্যন্ত প্রপার ওয়েতে যে ফাংশন করার কথা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে ফাংশন করে না। আমাদের বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা লক্ষ্য করি এখানে অতীতে যত রাজনৈতিক প্রভাব আছে সবকিছু কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রভাবিত করে।
তো আমরা বিশ্ববিদ্যালয়ের মোটা দাগে যে কাজগুলো করতে চাই, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা যেটা মাদার অফ অল প্রবলেমস, যেটা 7 দশকে আমরা শিক্ষার্থীরা পাইনি এখন পর্যন্ত। আমরা এখন পর্যন্ত বাহিরে থাকি, শিক্ষার্থীরা এই ফ্যাসিলিটিস পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা আলোচনার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার প্ল্যান করতে চাই। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া সম্পর্কের যথেষ্ট অভাব রয়েছে। তা আমরা এই জায়গা থেকে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া সম্পর্ক বৃদ্ধি করতে চাই এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রপার যে হিউম্যান রিসোর্স এটা যাতে বিশ্ববিদ্যালয় প্রোভাইড করতে পারে সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আপনারা জানবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত তৈরি হয়েছিল যে উত্তরবঙ্গের যে মানুষ আছি আমরা, সেই উত্তরবঙ্গের মানুষদের জীবনের পরিবর্তনের কথা চিন্তা করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেন জানি এই অঞ্চলের মানুষগুলোকে আমরা ভুলে গেছি। সেই জায়গা থেকে আমরা এই জায়গা নিয়ে কাজ করতে চাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে সমস্যা আছে, যে আমাদের হলে যে খাবারের মান আছে এটা একদম অযোগ্য। প্রশাসন একসময় লাকড়ির ভর্তুকি দিত, এখন কিন্তু ওই অর্থে কিছুই দেয় না। তো সেই জায়গা থেকে এটা নিয়ে আমাদের কাজ করার জায়গা আছে। আরেকটা কথা শেষ করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ জবাবদিহিতার অভাব, এটা আপনারা লক্ষ্য করবেন। আপনি আপনার ডিপার্টমেন্টে, আমার যত শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে, আমাদের শিক্ষকদের মধ্যে জবাবদিহিতার অভাব এবং প্রশাসনিক জবাবদিহিতার অভাব। সেই জায়গা থেকে আমরা মনে করছি আমরা যদি শিক্ষক নিয়োগের মধ্যে যথেষ্ট পরিমাণ স্বচ্ছতা আনয়ন করতে পারি এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে পারি এবং আমাদের যে শিক্ষকরা আছেন, আমাদের সম্মানিত শিক্ষক, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে তারা যদি জবাবদিহিতার একটা ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, আমরা মনে করি সকল সমস্যা সমাধানের জন্য এটাই সমাধান হবে। মেহেদী হাসান মারুফকে ধন্যবাদ, আপনাদের 6 জনকেই ধন্যবাদ। আমরা এই অংশটা শেষ করলাম, এখন আমরা যেতে চাই ভোটারদের প্রশ্নে। আমাদের সঙ্গে যে ভোটাররা আছেন, কে প্রশ্ন করবেন? আপনার নাম, পরিচয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি আশিক, বাংলা বিভাগ 20-21 শিক্ষাবর্ষ। আমার প্রশ্নটা থাকবে শিবির সমর্থিত প্রার্থী জাহিদ ভাইয়ের কাছে। আমি 4র্থ বর্ষে পড়ি, আমার হল হলো সোহরাওয়ার্দী হল, এখনো আমি হলে সিট পাইনি। কিন্তু আপনাদের তো শিবির সমর্থিত শিবির রয়েছে, এটা তো একটা বড় ছাত্র সংগঠন, কিন্তু গত 1 বছরে 5ই আগস্টের পর শিবিরের পক্ষ থেকে আমরা দেখিনি প্যারিস রোড কিংবা প্রশাসনের কাছে দলবল নিয়ে বড় কোনো আন্দোলন করতে। কিন্তু আমরা দেখেছি অ্যালামনায়ের যে রুয়া নির্বাচন হয়েছিল তার আগে আপনি বলেছিলেন যে আমরা প্রয়োজনে অহিংস থেকে সহিংস হতে চাই। আপনি যথাসম্ভব একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, কিন্তু শতভাগ আবাসিকতা নিয়ে আপনি কেন বা আপনার দল কেন রাজপথে নামলো না, প্যারিস রোডে নামলো না? আমরা চট্টগ্রামে দেখেছি আপনাদের যে শিবিররা রয়েছে তারা হচ্ছে যে রাজপথে নেমেছে, বড় মিছিল করেছে, কিন্তু আপনারা সেক্ষেত্রে ব্যর্থ। সেই ক্ষেত্রে আমি আশিক, এখনো হলের বাইরে থাকি, আপনাদের লেজুর ভিত্তি রাজনীতি আমি কেন মেনে নিব? কারণ আমি এখনো হল পাইনি, আমি হলের বাইরে থাকি। আমি চাই আমার শতাধিক। আশিক, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আমরা জাহিদের উত্তরে যেতে চাই। জি, আশিক ভাইকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যে যত ধরনের দাবি, সকল দাবির পক্ষে অথবা সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অবস্থান নিয়েছিলাম। আপনারা দেখবেন আমরা হয়তো শতভাগ আবাসনের জন্য মিছিল করি নাই, কিন্তু শতভাগ আবাসনের জন্য অন্যান্য যে মাধ্যমগুলো সেগুলো উইংসগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। একটা আন্দোলন শুধু মিছিল করে হয় না, একটা কার্যক্রম শুধু মিছিল না করলেই যে সেটার ব্যত্যয় ঘটবে সেরকম না। আমরা দেখবেন যে একটা আন্দোলনের নানাবিধ ধারা থাকে। এখান থেকে প্রথম থেকে শুরু হয়, আপনি প্রথমে চাইলেই অনশনে বসে যেতে পারেন না, অনশনে বসতে একটা ধারা অতিক্রম করতে হয়। আমি যদি এখনই অনশনে বসে যাই যে আমাকে এবছরের মধ্যে শতভাগ আবাসন ব্যবস্থা করে দেন, এটা কখনোই সম্ভব না। এই অবাস্তব অনশন আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে না, কারো পক্ষেই সম্ভব না, কারণ এটা অবাস্তব বোঝাই যাচ্ছে। এবছরের মধ্যে আবাসন ব্যবস্থা আমরা চেয়েছি, আবাসন ব্যবস্থা সবারই করতে হবে, কিন্তু সেই আবাসন ব্যবস্থা কতদিনের মধ্যে ঠিক করবে এটা প্রশাসন জন্য ঠিক করে দেয়। আমারও দুঃখ যে আপনি তো 4th ইয়ার, আমি তো মাস্টার্সের এমফিল চলছে, আমার মাস্টার্সের থিসিস চলছে, লাস্ট সেমিস্টারে এসে আমি সিট পেলাম। লাস্ট সেমিস্টারের আগে আপনার থেকে তো আমার দুঃখ আরো বেশি, কারণ আমি প্রথমবার যখন গিয়েছিলাম সিট পাওয়ার জন্য, সেই সিট পাওয়ার জন্য যখন গিয়েছিলাম, আমার আমির আলী হলের প্রভোস্ট বলেছিল যে বাবা তোমাকে সিট দেবো, ঠিক আছে, কিন্তু এই আমার আমির আলী হলের ছাত্রলীগের সভাপতির সাথে একটু যোগাযোগ রাখিও। তখন বলছিলাম যে আমার
কষ্ট করে বাইরে থাকা ভালো, তাও এভাবে ছাত্রলীগের সাথে যোগাযোগ করে আমি সিটে উঠবো না। তো এইভাবে আমি আশিক ভাইয়ের থেকে আমার দুঃখটা আরো বেশি। আশিক ভাই যেটা বলছে আমি এটা অবশ্যই সমর্থন করি। আমাদের অবশ্যই শতভাগ আবাসনের জন্য শুধু আমরা না ভাইয়েরা সবাই মিলে চেষ্টা করা দরকার। জি, আসসালামু আলাইকুম। জি, জাহিদকে ধন্যবাদ। একই প্রশ্নে উত্তর দিতে চান ফুয়াদ রাতুল, খুব সংক্ষেপে। আমি একটা প্রশ্ন করতে চাই জাহিদ ভাইয়ের কাছে। আচ্ছা, আমরা প্রশ্নতে পরে আসবো। আমরা আগে স্টুডেন্টদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো নিতে চাই। আমার জাহিদ ভাইয়ের কাছে যে প্রশ্নটা সেটা হলো, এই জুলাই অভ্যুত্থানের পরে অন্তত 4th ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের হলে আসন পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পায়নি। কারণ হচ্ছে আমাদের প্রশাসন অভ্যুত্থানের পরে অধ্যাদেশ ব্রেক করে একটা নিয়ম চালু করেছিল, সেটা হচ্ছে যে সিট বন্টন হবে সিজিপিএ এর ভিত্তিতে। আমি জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার প্যানেলের জিএস প্রার্থী সে নিজে ওই পদ্ধতিকে সমর্থন করেছিল এবং ওই পদ্ধতি নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে অনেক ভুলভাল বুঝিয়েছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা ওই পদ্ধতিকে প্রত্যাখ্যান করে। তা সেই ক্ষেত্রে কি মানে 4th ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের সিট না পাওয়ার পিছনে আপনাদের দায় নেই? আরেকটা প্রশ্ন, আপনি নিজে বললেন যে আপনি হলে অবস্থান করছিলেন না ছাত্রলীগ থাকাকালীন, কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার সংগঠনের অনেক কর্মী এবং নেতা তারা কিন্তু জুলাইয়ের আগে থেকে হলে অবস্থান করছে। তারা কিভাবে হলে অবস্থান করলো? আমাদের মতো সংগঠনের কর্মীরা তো কোনোভাবেই হলে জায়গা পায়নি, সেই ক্ষেত্রে আপনারা কি করে পেলেন? এই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। রাতুলের দুটো প্রশ্ন, জাহিদ উত্তর দিবেন। দ্বিতীয় প্রশ্ন থেকেই শুরু করি। হলে তো অবস্থান করতেছে শিক্ষার্থীরা, তো হলে অবস্থান যারা করতেছে তাদের মধ্যে আমাদের নেতাকর্মী থাকবে, এটাই স্বাভাবিক। এরকম না যে আমাদের নেতাকর্মী সব হলের বাইরে থাকে আর হলের ভিতরে থাকে অন্যদের নেতাকর্মী, এরকম তো না। হলে যে স্টুডেন্টরা আছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 38% স্টুডেন্ট, আমি সম্ভবত জানি যে 40% বা 45% স্টুডেন্ট হলে থাকে। তো এখানে তো যে প্রশাসন থেকে যে নিয়ম দেয়া হয়েছে, অর্থাৎ দুইটা প্রশ্নই সম্পূরক। প্রশাসন থেকে যে নিয়ম দেয়া হয়েছে, আগে থেকেই যদি প্রশাসনের নিয়মাবলী মেইনটেইন করে হলে ওঠানো হতো, যদিও আওয়ামী লীগের সময় নিয়ম কানুনগুলো তাদের মতো করে করা হয়েছিল, তাদের ছাত্রলীগ এগুলো নিয়ম কানুন কোনো কিছুই মানতো না, আমরাও জানি, ফুয়াদ রাতুল ভাইও জানে, এগুলো না মেনেই উঠতো। কিন্তু তৎকালীন নিয়ম অনুযায়ী যদি কেউ আমার ছাত্র শিবিরের কর্মী হলে সিট পায়, তাহলে কি হলে উঠতে পারবে না? এটা ফুয়াদ রাতুল ভাইয়ের কাছে পড়না। এখন আমার কথা হচ্ছে যে নিয়মাবলীর মধ্যে থেকেই আমরা হলে উঠতে চাই। এখন যখন এসে নিয়ম করছে যে সিজিপি এর ভিত্তিতে হলে উঠতে হবে, এটা ভাইয়ের কাছে আমি কিন্তু ক্লিয়ার করি, এটা কিন্তু ছাত্র শিবিরের নিয়ম না, এটা কিন্তু প্রশাসনের নিয়ম। প্রশাসনের নিয়মটাকে ছাত্র শিবিরের নিয়ম বলে চালাই দেওয়ার দরকার নেই। আমি জাস্ট বলছি, আচ্ছা, আমরা নিয়মের প্রতি শ্রদ্ধার মধ্যে যদি থাকতে চাই, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ীও দেখা যায় যে আমির আলী হলে যখন এই নিয়ম করে সিট দেয়া হলো, তখন প্রথম যে ব্যক্তিটা সিট পেল সেটা হচ্ছে আমি, কারণ আমার সিজিপিএ ভালো এবং আমি সবচেয়ে সিনিয়র। এখন আমি যদি মনে করি যে আমি অযোগ্য, আমি যদি মনে করি যে আমি আওয়ামী লীগের সময় সিট পাওয়ার যোগ্য ছিলাম না, তাহলে এটা ভুল। আওয়ামী লীগের সময়ও সিট পাওয়ার আমি যোগ্য ছিলাম, কিন্তু এই যে ছাত্রলীগ ট্যাগ দেয়, ছাত্রলীগের সাথে আতাত করে, ছাত্রলীগে আমার প্রবোস বলছে ছাত্রলীগকে কথা বলে উঠো, এজন্য আমার জায়গা থেকে আমি মনে করছি যে আমার সিট পাওয়ার থেকে আমার ছাত্রলীগের সাথে কথা বলার আমার কোনো দরকার নাই। আমি ছাত্রলীগের সাথে কথা বলে আমি সিটে উঠতে চাই না। ভাই যেটা বলছে, যারা পেয়েছে তারা কি ছাত্রলীগের সাথে কথা বলে সিটে উঠেছিল? মানে আপনাদের নেতা কর্মীদের মধ্যে এই প্রশ্নটা আমি করছিলাম আর কি। আমাদের মধ্যে দেখবেন ফুয়াদ রাতুল ভাই যে কোশ্চেনটা করছে অবশ্যই স্বাভাবিক। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন হলে যারা থাকে সবাই ছাত্রলীগের সাথে কথা বলে উঠছে, এটা আসলে না বলে ওঠার কোনো সুযোগ ছিল না। এটা শেষের দিকে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। যারা হলে থাকে তারা সবাই ছাত্রলীগের সাথে কথা বলে উঠছে, এটা যেন ফুয়াদ রাতুল ভাই না বলে। প্রশ্ন আছে জাহিদ ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা জানি মতিয়ার হলের ছাত্রলীগের কমিটিতে থাকা একটি ছেলে, খুব সম্ভবত তার নাম সিদ্দিক, সে এখন ছাত্র শিবির করছে। তো সেই নিয়ম কি আবার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, যা এখন ছাত্রলীগের ছেলে পেলে শিবিরের সাথে কথা বলে তারপরে তাদের সাথে আতাত করে হলে থাকছে কিনা? এটা আমি অবশ্যই বলবো, টকশোর পর যেন ভাই এটা প্রমাণটা দেয়, ভাই কার কথা বলছে জানি না। আমরা তো মনে করছি যে প্রমাণ দিব, কমিটির কাগজও আছে আমার কাছে, কপি আছে এবং এটা প্রমাণও আছে যে সে এখন ছাত্র শিবির করছে।
আমি জাস্ট ভাইয়ের প্রেক্ষিতে একটা কথা বলি যে কমিটিগুলো যখন দেয়া হয় বিভিন্ন সংগঠনের, তখন বারবার সেই কমিটিগুলো ভেঙে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি দিয়েছে 144 জনের, তার মধ্যে 68 জন নাকি ছাত্রলীগ, পরে আবার বাদ দিছে। পাবনা মেডিকেল কলেজ কমিটি দিয়েছে 44 জনের, তার মধ্যে নাকি 32 জন ছাত্রলীগ, পরে আবার বাদ দিয়ে দিছে। এই যে কমিটি দিয়ে আবার ভেঙে ফেলা, আগেই কি চেক করার দরকার পড়ে না তাদের যে ছাত্রলীগ কিনা? কমিটি দিয়ে আবার যখন ছাত্রলীগ পরিচয় সামনে আসে তখন আবার বাদ দিয়ে দেয়। তো আমি ছাত্রদলের ভাইদের অনুরোধ করব যেন আগেই কমিটিগুলো চেক করে কে ছাত্রলীগ করতো না করতো। আপনার লোক পাচ্ছেন না বলে ছাত্রলীগ নিয়ে নেবেন, এরকম হয় না। হ্যাঁ, এই বিষয়ে আমার কথা হচ্ছে, আমি আপনার কথাকে সম্মান জানাই। অবশ্যই আমাদের উচিত, অবশ্যই আরো বেশি ফিল্টার করে আমাদের কমিটিগুলো করা উচিত। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিল্টারে ঘাটতি থাকলে কেউ যদি ছাত্রলীগের আমাদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করে বা অনুপ্রবেশ করে, আমরা কিন্তু তাকে সংগঠন থেকে বহিষ্কার করি। তবে আমি বলতে চাই, এই পর্যন্ত ছাত্র শিবিরে যেই কয়জন ছাত্রলীগের নেতাকর্মী অনুপ্রবেশ করেছে বা তারা আত্মপ্রকাশ করেছে এবং আগে ছাত্র লীগ করত, ছাত্র শিবির থেকে কিন্তু এখনো একজনও বহিষ্কার করা হয়নি, তাদের সংগঠন থেকে সরানো হয়নি। আপনাদের অনুরোধ করব, আপনাদের যারা গুপ্ত অবস্থায় ছিল তাদেরকে প্লিজ সামনে আনবেন না। আচ্ছা, আমরা কি পরের প্রশ্নে যেতে পারি? আমরা আরেকজন ভোটারের প্রশ্নে যেতে চাই। আপনার বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। কার কাছে প্রশ্ন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আবির মুবিন। আমি ছাত্রদল মনোনীত শেখ নুরুদ্দিন আবির ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে জুলাইয়ের শেষের দিকে একদম আমরা তো জানি যে এই রাকসু ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের জল ঘোলা হয়েছে। তো আমরা অনেক কিছু দেখলাম, আপনারাও আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের এক পর্যায়ে যখন নির্বাচন কমিশন গঠিত হলো জুলাইয়ের শেষের দিকে, তখন এসে আপনারা বললেন যে এটা ভালো নির্বাচন কমিশন গঠিত হয় নাই, এখানে দলের লোকজন জড়িত। আপনারা নির্বাচন কমিশনের নাম ধরে ধরে আপনারা হচ্ছে তার চামড়া তুলে দিতে চাইলেন। আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের অধীনে, মানে আপনারা চামড়া তুলে দিতে চাইলেন, সেই নির্বাচন কমিশনের অধীনে আইসা আপনারা নির্বাচন করতেছেন। কোন প্রত্যাশার জায়গা থেকে এসে নির্বাচন করতেছেন? এবং জাকসুর মতো আপনাদের পরিস্থিতি রাকসুতে হলে তখন নির্বাচন বর্জন করবেন কিনা? জি, আবিরের প্রশ্ন আবিরের কাছে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখেন আপনারা সকলেই জানেন, আমি আসলে বিতর্কিত কথা বলতে চাই না, তারপর একটু বলি। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে রুয়া ইলেকশন হয়েছে, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি প্রশ্নবিদ্ধ শব্দটা উল্লেখ করলাম, আমি কিন্তু বিতর্কিত কোনো কথা বলিনি। এটা নিয়ে আপনারা প্লিজ কেউ কোনো কোট করবেন না। তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরেও আমার শ্রদ্ধেয় শিক্ষক, বর্তমান যে আমাদের রাকসুর প্রধান নির্বাচন কমিশনার, যেহেতু তার অধীনে রুয়া একটি প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছেন, আমি তার যোগ্যতা নিয়ে সম্পূর্ণ আমি তার উপরে নির্ভর করতে পারি এবং তার উপরে আস্থা রাখতে পারি। তবে সেখানে সে ব্যর্থ হয়েছেন। তারপরেও কোন যুক্তিতে আমাদের প্রশাসন তাকে আবার রাকসু ইলেকশনের দায়িত্ব দিল আমরা জানি না। তো এটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তবে আমরা যেহেতু তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অবশ্যই রুয়াতে যেই ভুলটা করেছেন, তার যেই ভুল ত্রুটি হয়েছেন তার দ্বারা, সেগুলো সূত্রে সুন্দর একটি রাকসু নির্বাচন আমাদের উপহার দিবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রাকসুটি সুন্দর গ্রহণযোগ্য করবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর দ্বিতীয় প্রশ্নটি ভাই কি ছিল, আরেকবার একটু যদি করেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম যে আপনারা জাকসুর মতো শেষ মুহূর্তে আবার নির্বাচন ছেড়ে দিবেন কিনা। আচ্ছা, আমরা কিন্তু আগেই বলেছি আমাদের প্রত্যাশা রাকসু নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলেই আমি আশা রাখছি। যদি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রশ্নহীনভাবে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি নির্বাচিত হই বা যারা নির্বাচিত হন, আমি বলবো আমি নির্বাচিত না হয়ে অন্য কেউ যদি নির্বাচিত হন, তাহলে আমি তার সাথে থেকে আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব এবং আপনাদের রায় মেনে নেব। তবে যদি কোনো ধরনের কারচুপির আশ্রয় নেওয়া হয় বা এরকম কোনো কিছু হয়, তাহলে সেটা কিন্তু আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করব। জি, প্রশ্ন আছে আবিরের কাছে, জাহিদের সম্পূর্ণ প্রশ্ন আছে আমার। জি, আমরা জাহিদের প্রশ্নটা নেই, তারপর আবার প্রশ্ন হচ্ছে, কোন খেলায় হার নিশ্চিত জেনে সেই খেলা থেকে উঠে আসা এবং রেফারির দোষ দেয়, এটা কি কখনো ঠিক? আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার স্যার, উনি রুয়া নির্বাচন আয়োজন করেছেন। তো এখানে বিএনপি পন্থী যারা সাবেক, তারা এখানে নির্বাচন বর্জন করেছে। এখন হার নিশ্চিত জেনে বর্জন করলে এটা তাদের দোষ, যারা বর্জন করেছে, এটা নিশ্চয়ই রেফারির দোষ না। এখন আবারও যদি রাকসু নির্বাচনে
হার নিশ্চিত বা এরকম কোনো কিছু জেনে বর্জন করা হয়, আবার রুয়ার মতো আবার দোষ দেওয়া হবে কিনা, এটা ভাইয়ের কাছে প্রশ্ন। ধন্যবাদ। প্রশ্নটা আসলে রুয়া কেন্দ্রিক হয়ে গেল। আমরা যেহেতু রাকসু নিয়ে কথা বলেছি, রাকসু নিয়ে কথা বলতে চাই, তবুও তা ভাই যেহেতু প্রশ্ন করেছেন তার সম্মানার্থে আমি উত্তর দিচ্ছি। দেখেন, রুয়া হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তো অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে যারা পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে চলে গেছেন তারা। এখন এখানে ভোটার হতে আমি তো মনে করি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রত্যেকেরই ভোটার হওয়ার যোগ্য। হঠাৎ করে রুয়া ইলেকশনে আমার ভোট দিতে 5,000 টাকা করে ফি দেওয়ার লাগবে, এই নিয়মটা কেন করা হলো? এটা বাদ দিয়ে বলা হতো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক সকলে এখানে ভোটার হবে, তারপরে না এটা প্রশ্নহীন একটা নির্বাচন হতো। 5,000 টাকা দিয়ে ভোটার হওয়ার ব্যাপারটাই কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ। মেহেদী সজীবের প্রশ্নে যাব। একটা বিষয় আবির ভাই বলল যে রুয়া নির্বাচনে এফ নজরুল ইসলাম স্যার দায়িত্বে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল স্যার, এর আগেও আমজাদ স্যার যখন নির্বাচন কমিশনার ছিলেন। তো আমরা যতদূর জানি 2জন স্যারই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের। তো সেই জায়গা থেকে আপনাদের মন মতো নির্বাচন না হলে আপনারা এটাকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ বলবেন, এটা কি আমরা কি রুয়ার মতো রাকসুতেও দেখতে পাবো কিনা? আবার সেই রুয়া নিয়ে প্রশ্ন আসলো। আমি একটা কথা, আমি কিন্তু এটা আগেই ক্লিয়ার করেছি, যদি প্রশ্নহীন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়, শিক্ষার্থীদের রায় যাই হোক আমরা মেনে নেব। আমরা যদি হেরেও যাই, যে বিজয়ী হবে তার সাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। জি, মেহেদী মারুফ। আমার একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে জাহিদ ভাই আর হচ্ছে মেহেদী সজীব ভাইকে, যে আমরা জানি যে সরকারি দলগুলো নির্বাচন কমিশনকে ক্লিন চিট দেয়, তা আপনারা 2জন কেন এই নির্বাচন কমিশনকে বারবার ক্লিন চিট দিচ্ছেন? নির্বাচন কমিশন তো বারবার অনেক ভুল করে ফেলেছে, এই ভুলগুলোর ইয়েতে আপনাদের অবস্থান কি? এই অবস্থান আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। আমরা দেখেছি নির্বাচন কমিশন অনেক কিছুতে ব্যর্থ হয়েছে। ছাত্রদল যেদিন তালা দিয়েছে আপনারা আসছেন তালা খুলতে, ওটা তো আপনার কাজ নয়। ওই তালাটা খোলার কাজ নির্বাচন কমিশনের, প্রশাসনের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে, দায়িত্বশীল লোক আছে। কিন্তু হু আর ইউ? আপনি কেন আসছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তালা দিচ্ছে আপনি খুলতে? তার মানে ছাত্রদল যদি একটা ভুল করে থাকে তাহলে অপর পক্ষে আপনিও ভুল করেছেন। তো এই জায়গাতে একটু উত্তরটা দিবেন প্লিজ। জি, মেহেদী সজীবের কাছে মেহেদী সজীবের উত্তরটা নিব। আচ্ছা, যে বিষয়টা যেহেতু দুইটা বিষয় আসছে এইখানে, মানে ক্লিন শিট দেওয়ার কোনো বিষয় না। এইখানে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অসঙ্গতি থাকা সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছে এবং তাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। কিন্তু এই ধরানোর ভাষাটা যেন কোনোভাবে ছাত্র দলের চেয়ার ভাঙচুরকে সমর্থন করে এটা না হয়। তারা আন্দোলন করছে মানে আমরা কেন তালা খুলতে গেছি, আন্দোলনের ভাষাটা হচ্ছে একটা, কিন্তু যখন আপনি আন্দোলন করবেন এইখানে রাকসু নির্বাচন কমিশনের ভিতরে ঢুকে চেয়ার ভাঙচুর করবেন এবং এটাকে আন্দোলনের ভাষা বলবেন এবং বলবেন তালা খুলতে যাওয়া না, আমরা তালা খুলতে যাই নাই। আমরা বারবার অনুরোধ করছি, রাহি ভাই সহ মিঠু ভাই সহ যারা ছিল ছাত্র দলের, বারবার বলছি ভাই এখানে একটা ক্ল্যাশ সিচুয়েশন তৈরি হইতে পারে, আপনারা জাস্ট এইটা সরে যান, আপনারা এইখানে আন্দোলন করেন, তালাটা খুলে দেন। আমরা এই তালা দিয়ে আন্দোলনের যে ভাষাটা, এইটাকে আমরা কোনোভাবে আন্দোলনের ভাষা বলে মনে করি না। সে জায়গা থেকে আমরা মনে করেছি এটা অধিকার হওয়ার, এজন্য আমরা তাদের সাথে কথা বলতে গেছি। এইখানে একটা হাতাহাতির পর্যায়ে সিচুয়েশন তৈরি হয়েছে। আপনি যেটা বললেন এটাকে আমি স্ট্রংলি অপোজ করছি। যখন প্রশাসন আসছে না এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করতে পারছে না, তখন কি কোনোভাবেই তাদের এগনেস্টে দাঁড়াবে না? তাহলে কি পুনরায় ছাত্রলীগের মতো ছাত্র দল এরকম হয়ে উঠবে? আমরা কি ক্যাম্পাস এরকম ক্যাম্পাসই দেখে যাবো এবং চুপ করে যাবো আপনি মনে করবেন, এবং প্রশাসনের উপরে সবকিছুকে ছেড়ে দিব কিনা? এই প্রশ্নে জাহিদের উত্তরটা নেই আগে। জাহিদের যে প্রশ্নটা আপনি করেছেন, জাহিদের উত্তরটা নেই আগে। হ্যাঁ, আমি মেহেদী মারুফ ভাই যেভাবে হুয়ারিউ বলছে, এখানে ছাত্রলীগের সুর পাওয়া যাচ্ছিল। আমি দুঃখিত। হুয়ারিউ তো ফাহিম রেজার ভাষা, মানে হুয়ারিউ এটা তো আপনার প্যানেলে জিএস এর ভাষা হলো হুয়ারিউ। আমি জাস্ট হুয়ারিউ এখানে জাস্ট এইখানে আমাদের একজন শিবির কর্মী ছিল, তাকে সাংস্কৃতিক আয়োজন করতেছিল, তো সেখানে ছাত্রলীগ এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলছিল হুয়ারিউ, এজন্য মিলছিল, তো এজন্য বললাম। আমি জাস্ট বলি, আমি ভাই যেটা বলছে আমাকে তো হুয়ারিউ বলা উচিত না, আমিও যদিও স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা ছাত্র শিবির তর্কের খাতিরে ধরে নিলাম যে আমরা এখানে কোনো আন্দোলন করতে পারবো না বা আমরা তালা ভাঙতে পারবো না। আমরা কোনো কেউ মনোনয়ন ফর্ম তুলতে বাধা দিলে আমরা গিয়ে তাদেরকে বাধা দিতে পারবো না বা সেইটা সরাতে পারবো না। আমরা মনোনয়ন ফর্ম, ওরা সারাদিন আন্দোলন করবে, ডেট পার হয়ে যাবে, আমরা মনোনয়ন ফর্ম তুলবো না, চুপচাপ বসে থাকবো, মারে নাকো ফুসফাস, করে নাকো ঢুস ডাস, কাউকে কিছু বলি না, এটা করবো। কিন্তু আমি দোষী, ঠিক আছে, কিন্তু ওইখানে তো আমি বাদে অন্যান্য অনেক ছাত্র সংগঠন এবং অন্যান্য অনেক অরাজনৈতিক শিক্ষার্থী ছিল, তারাও কি তালা ভাঙতে গিয়ে তাহলে ভুল করেছে?
এটা বলুক তো মেহেদী ভাই যে তারাও ভুল করেছে কিনা। জি, আমি ভুল করছি ঠিক আছে, কিন্তু তাসিনের তারা প্রশ্ন আছে জাহিদের কাছে। প্রশ্ন না, আমি একটু জাহিদ ভাইকে কারেকশন করি যে হু আর ইউ কথাটা আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী কাউকেই বলা উচিত না। এটা আমি দেখেছি বা আমরা সবাই দেখেছি যে গতদিন ফাহিম রেজা এই কথাটা মিডিয়ার সামনে খুব জোর গলায় বলেছে আমাদের একজন সাবেক বড় ভাইকে যে হু আর ইউ। তো এটা আসলে কারোরই বলা উচিত না। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আমরা দেখছি এই যে এই রাকসু বিষয়ক যে ডিবেটটা, সেটা একটা দলীয় ডিবেটে পরিণত হয়েছে। ছাত্রদল ভার্সেস শিবির এরকম একটা ডিবেটে পরিণত হয়েছে, অথচ এটা রাকসু নিয়ে ডিবেট। এটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা এখানে দেখব যে ছাত্র অধিকার, বাকছাস, ছাত্রদল, শিবির, ছাত্র ফ্রন্ট, আমি বাদ দিয়ে সবাই কোনো না কোনো দলীয় রাজনীতি থেকে বিলং করে। অথচ এখানে উপস্থিত কিছু মানুষই একসময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে স্লোগান দিয়ে গেছে, অথচ তারা রাকসু নির্বাচনে এসে কোনো একটা অদৃশ্য কারণে, কেন জানি না, কোনো একটা দলীয় রাজনীতির ব্যানারে এসে নির্বাচনটা করছে। এই প্রশ্নটার একটু আমি উত্তর চাইবো সবার কাছে। আমরা এই প্রশ্নের উত্তরটাতেও যাব। এই পর্বে আমাদের আগের যে কমিউনিকেশনটা ছিল সেখানে তাসিন প্রশ্ন করেছেন, আমাদের সম্পূরক প্রশ্নে আছেন মেহেদী হাসান মারুফ। জি ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, মেহেদী সজীব ভাই যেটা বললেন, আমি এই অর্থে বলি নাই। আমি ছাত্রদল ওই দিন যে কাজ করেছে এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা কখনো একটি ছাত্র সংগঠনের কাজ হতে পারে না যে একটি কারণে তারা ওখানে গিয়ে তালা দিবে এবং চেয়ার টেবিল উল্টায় দিবে, এটা হতে পারে না। কিন্তু আমার বক্তব্যের জায়গা হচ্ছে এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি কেন কাঁধে তুলে নিচ্ছি? আমি তো প্রেশার ক্রিয়েট করব নির্বাচন কমিশনকে এবং আমাদের যে প্রশাসন আছে প্রশাসনকে। আমি ওই দিন নির্বাচন কমিশনকে ফোন দিয়েছিলাম, সিএসি আমাকে বলেছে আমি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আচ্ছা আপনি বলেন, একজন সিএসি যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীকে কিভাবে সে নিরাপত্তা দিবে? ওই দিন কিন্তু তিনি মনোনয়ন উত্তোলনের সময় পার হয়ে গেছে, তারপরে কিন্তু তাকে সময় দিতে হয়েছে। তাহলে তিনি যখন এইরকম একটা অকারেন্স না করতে পারে, মানে সমাধান না করতে পারে, তাহলে আগামীতে রাকসু নিয়ে যদি আগামী 2-1 দিনের মধ্যে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি দিবে? যে 2টা ছাত্র সংগঠন আছে, তাদের এখানে লোকাল পাওয়ার আছে, তো তারা যদি সেটা এক্সারসাইজ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কই যাবে? তা আমাদের তো বিশ্ববিদ্যালয় ছেড়ে বাসায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো আপনার এই প্রশ্নটা কার কাছে এখন? না, আমার ইয়ে জায়গাতে আমি ওই প্রশ্নের উত্তরটা দিলাম যে নির্বাচন কমিশনকে আমি বলতে চাই যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে না পারে, অলরেডি আপনি হয়তো প্রশ্ন পাবেন যে লেভেল প্লেইং ফিল্ডে অনেকাংশে এখন বিঘ্নিত হয়েছে। তো সেই জায়গায় যেমন কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলো, সেটা হচ্ছে যাদের হচ্ছে মাদার অর্গানাইজেশন আছে এবং যাদের নেই, তারা কি সেম লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে? এখানে আমরা যেটা দেখছি, ছাত্রদল এবং ছাত্র শিবির দুইটা যেহেতু বড় সংগঠন, তাদের আর্থিক কাঠামো অনেক শক্তিশালী, তারা যেভাবে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে, এখানে আমরা বাকি থাকবে যে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম যে আপনারা নির্বাচনের একটা যে ব্যয়ভার, এটা ব্যয়ের যে একটা আছে, মানে লিমিটেশন আছে, এটা আপনারা দিয়ে দেন, কিন্তু নির্বাচন কমিশন এটা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আমরা বলেছিলাম আপনারা একটা পোস্টারের লিমিটেশন দেন, প্রয়োজনে আমাদের প্রার্থীদের কাছ থেকে আপনারা একটা অ্যামাউন্ট নিয়ে রাখেন, 2-3 হাজার হতে পারে, এটা নিয়ে আপনারা নিজেরা পোস্টার প্রোভাইড করেন, কিন্তু নির্বাচন কমিশন এই জায়গায় তো ব্যর্থ হয়েছে। আর আরো বিভিন্ন জায়গায় সমস্যাগুলো হয়েছে। আমরা তাসিনের কাছে আসি। তাসিন, কি বলতে চেয়েছিলেন আপনি? আচ্ছা, আমার প্রশ্নটা মূলত এইটাই ছিল যে যারা জুলাইয়ের আমাদের অন্যতম একটা দাবি ছিল যে আমরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাই, যারা এই আন্দোলনে, যারা এই তখন সেই স্লোগানে মুখরিত ছিল এই ক্যাম্পাস, তাদের অনেকেই এসে এখন বিভিন্ন ছাত্র সংগঠনের ছত্রছায়ায় রাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার আরেকটা প্রশ্ন থাকবে আমার ভোটারদের কাছেও, যে যদি এখন এই রাকসু নির্বাচনে দলীয় কেউ নির্বাচিত হয়, তাহলে এই সত্যটা এস্টাবলিশ হবে কিনা যে আসলে আমরা জুলাই থেকে সবাই বিচ্যুত হয়ে গেছি। যে আমরা একটু জাহিদের উত্তরটা নেই, তাসিনের প্রথম প্রশ্নটা যেটা। তাসিনের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তাসিন এর আগে বলেছিল যে আসলে আমরা এটাকে রাজনীতিকরণ অনেক করা হয়েছে। আমার জায়গা থেকে আমার মনে হয় যে রাকসুটাকে আমরা এত মাত্রায় রাজনীতিকরণ করেছি, এইখানে যে পলিটিক্যাল অর্গানাইজেশনের বাহিরে কেউ আসতে পারে এটাই আমরা ভুলতে বসেছি। দ্বিতীয় আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে বিরাজনীতিকরণ। রাকসুটাকে পুরোপুরি রাজনীতির বাহিরে আমরা চিন্তা করতেছি। দুইটা বিষয়কে আমি প্রবলেমেটিক হিসেবে আইডেন্টিফাই করছি। আচ্ছা, জাহিদের উত্তরটা নেই, দুজনের প্রশ্নটা একই রকম। আমি বলতে চাই, এই ক্যাম্পাসে রাজনীতি যদি কোনো শিক্ষার্থী করতে চায় তার যেরকম স্বাধীনতা থাকা উচিত, এবং রাজনীতি যদি কোনো শিক্ষার্থী না করতে চায় তারও স্বাধীনতা থাকা উচিত। আপনি যারা আমি রাজনীতি করতে চাই, আমি চাইলেই তাসিন আপু আমার এই স্বাধীনতা হরণ করতে পারে না, কারণ রাজনীতি এখনো নিষিদ্ধ হয় নাই। আবার
কোন শিক্ষার্থী তাসিন আপু যদি রাজনীতি করতে না চায়, আমি চাইলেই তাকে বলতে পারি না, না তোমাকে রাজনীতি করতেই হবে। এই দুইটা ব্যাপারে ব্যালেন্স থাকা দরকার। আবির, একই প্রশ্নে। আমি তাসিন আপুকে প্রশ্ন করতে চাই, আপনাকে কি কোনো দল, কোনো সংগঠন জোর করেছে যে আমার রাজনীতি করো বা তুমি রাজনীতি থেকে সরে যাও? ভাই আমি একটু ক্লিয়ার করি, আমি এটা বলিনি যে এখানে কেন ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অংশগ্রহণ করেছে। আমার প্রশ্নটা ছিল এরকম যে যারা এক সময় বলেছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারাই একটা লেজুর ভিত্তিক সংগঠন থেকে এসে রাকসু নির্বাচন করছে। আমি যদি একেবারে স্পেসিফিক নাম ধরে বলি, আমার রাজপথের সহযোদ্ধা, আমার ভাই, আমার বন্ধু ফাহিম রেজা, সে এক সময় খুবই দৃঢ় কণ্ঠে এই ক্যাম্পাসে স্লোগান দিয়েছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। সে এখন ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ারেন্সের জন্য আমি প্রশ্নটা ছুড়ে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা যেহেতু আপনার কি মানে আমরা ছাত্র দলের পক্ষ থেকে কি কখনো এরকম বলেছি যে আমরা ক্যাম্পাসে ছাত্র দল বা ছাত্র চাই না? প্রশ্নটা যেহেতু জাহিদ ভাইয়ের দিকে, জাহিদ ভাই উত্তরটা দিবে। জাহিদ ভাই উত্তর দিবে, জাহিদ উত্তর দিবে, কিন্তু আবার হ্যাঁ আমি একটু ক্লিয়ার করতে চাই। তাসিন আসলে যেটা বোঝাইছে, আমাদের যে 9 দফা ছিল, এই 9 দফার একটা ছিল অন্যতম যে ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ বাস্তবায়ন করা। এখন যেহেতু 9 দফার ভিত্তিতেই পরবর্তীতে আমাদের 1 দফা আমরা দেখেছি, তো এখন যদি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক সংগঠনের নেতা যদি এখানে রাকসুতে নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে আমাদের 9 দফা এবং পরবর্তীতে 1 দফার সাথে আমরা কোনোভাবে পিছিয়ে সরে আসছি কিনা, এই কোশ্চেনটা মনে ছিল। এটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সরি। দেখেন, আমি কিন্তু সংক্ষেপে, আমি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, জাহিদ ভাই ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী, আমরা তাদের দ্বারা মনোনীত প্রার্থী হয়েছি, কিন্তু নির্বাচিত কিন্তু হব সাধারণ শিক্ষার্থীদের ভোটেই। সুতরাং নির্বাচনের পর আমাদের দায়বদ্ধতা শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি থাকবে, যেহেতু তাদের ভোটে নির্বাচিত। উত্তর পেয়েছি জাহিদ। সেটাই, লেজুর ভিত্তি হয়তো বুঝতে ভুল হচ্ছে কারো কারো। লেজুর ভিত্তি হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আমি যদি, আমার আবির ভাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত হইতো, তাহলে বোঝা যেত এটা লেজুর ভিত্তি। কিন্তু উনি তো ছাত্র রাজনীতি কর্তৃক মনোনীত হয়েছে, আমি তো ছাত্র শিবির কর্তৃক মনোনীত হয়েছে, আমি তো বিএনপি থেকে মনোনীত না, আমি তো জামাত থেকে মনোনীত না। এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর যেহেতু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ হয় নাই, ছাত্র রাজনীতি না করার বা কাউকে বারণ করার বা ছাত্র রাজনীতির কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে যেহেতু কোনো কিছু পাশ হয় নাই, আমাদের অধিকারটা যেহেতু এখনো আছে, তো আমরা অংশগ্রহণ অবশ্যই করছি। এবং শিক্ষার্থীরাই মনে করবে যে আসলে ছাত্র রাজনীতি করা কাউকে নির্বাচিত করা ভালো নাকি ছাত্র রাজনীতি না করা কাউকে নির্বাচিত করা ভালো। আপনারা দুজনেই বেশ টেকনিক্যাল একটা উত্তর দিলেন। আমরা জাহিদ ভাই যে কথাটা বললেন যে আমাদের যেমন অধিকার নেই সাধারণ শিক্ষার্থীদের জোর করে মিছিলে আনা, রাজনীতি করানো, আমি মনে করি আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের রাজনীতি করার স্বাধীনতা আছে, আর অন্য কারো আমি মনে করি অধিকার নেই আমরা রাজনীতি করতে চাইলে সেটা বাধা দেওয়ার। জি ফুয়াদ রাতুল ভাই, একটু যেহেতু আমার প্রশ্নের উত্তরে মানে উত্তরগুলো আসলো, আমি একটু অ্যাড করতে চাই। তাহলে কি ছাত্রদল আর ছাত্র শিবির বলছে যে বিএনপি এবং জামাতের তাদের রাজনীতির উপর কোনো প্রভাব নেই? আমাদের আমি আমারটা জবাব দেই। আমাদের বিএনপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শিক আমাদের অবশ্যই মিল আছে, অবশ্যই আদর্শিক প্রভাব আছে। তবে কিন্তু আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি, আমাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পরিচালিত হয় আমাদের দ্বারা, কোনো বিএনপি নেতার দ্বারা না। সুতরাং এখানে বিএনপির কোনো প্রভাব নেই। ফুয়াদ রাতুল, আচ্ছা, আমার মনে হয় যে 5 তারিখের পরে লেজুর ভিত্তি শব্দটা ব্যবহার করে রাজনীতি জিনিসটাকেই নাই করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্নটা কিন্তু মানে দলীয় রাজনীতির না, প্রশ্নটা হচ্ছে রাজনীতি এবং অপরাজনীতির। মানে কোন একটা দল 5 তারিখের পরে রাজনীতি করে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনবে কিনা, ক্যাম্পাসে দখলদারত্ব ফিরিয়ে আনবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের হচ্ছে ভাবা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমার বন্ধু তাসিন খান, এই মুহূর্তে আসলে আমাদের আছে এইটা নিয়ে প্রশ্ন করা উচিত যে লেভেল প্লেইং ফিল্ড নাই কেন।
দলীয় সংগঠনগুলো কি সুযোগ পাচ্ছে, কি সুবিধা পাচ্ছে, সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু চাইলেই এই যে আতর দেওয়া বা হচ্ছে যে হলের শিক্ষার্থীদেরকে হচ্ছে যে ভুরিভুজ করানো, সেটা বন্ধ করতে পারতো, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেটা করেনি। সেটা না করে তারা কিন্তু সংগঠনগুলোকে সুযোগ দিয়েছে। আমরা দাবি করেছিলাম যে খরচের একটা মানে বাইন্ডিং করে দেওয়া হোক। ফুয়াদ, একটা সেটাও বিষয়, কিন্তু আতরের কথা বললেন এবং ভুরিভোজের কথা বললেন, কেউ কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কমিশনের কাছে? ভাই, আমি আমি চিফ এটা- রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি আজ সকালেও বলেছেন যে তারা কোনো লিখিত অভিযোগ পাননি। ভাই আমি একটু অ্যাড করতে চাই এই বিষয়টাতে, এই যে সবকিছুতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা। আপনার সামনে একটা রোগী মারা যাচ্ছে, আপনি ডাক্তার, আপনি কি বলবেন যে আমাকে হসপিটালে কেন এখনো ফর্ম পূরণ করে অ্যাডমিট করা হয়নি? যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ আমি তাকে চিকিৎসা দিতে পারবো না। বিষয়টা এরকম দাঁড়াইছে আসলে সবকিছুকে এই এরকম। প্রশাসন এইভাবে তো কোনোভাবে নিচ্ছে না, কোনো আমি অভিযোগগুলোকে তাসিম নিচ্ছে খানের না। সাথে একমত পোষণ করছি, যেটা মানে আকাশের মতো পরিষ্কার সত্য, সেটার জন্য আলাদা করে লিখিত অভিযোগ কেন দিতে হবে? আর আমরা এইটা বলেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম যে খরচের একটা বাইন্ডিংস করে দেওয়া হোক, সেটাও কিন্তু নির্বাচন কমিশন আমলে নেয়নি, যেটার কারণে কিন্তু বড় বড় মাসাল পাওয়ার সম্পন্ন অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু রাষ্ট্রতে সুবিধা পাচ্ছে। বেশি খরচ কারা করছে? অবশ্যই যাদের শক্তি বেশি তারা, মানে আমাদের এখানে আছে এমন শক্তিধর? আমি স্পষ্ট করে বলতে পারি যে মানে বড় সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির, সে তুলনায় আমাদের সাংগঠনিক হচ্ছে মানে পরিসরটা অনেক কম, জি, তো যে তারাই আপনার প্রশ্নটা সুবিধাটা পেয়েছি, পাচ্ছে। আমরা একটু ছাত্র দলের থেকে উত্তরটা নিব, শিবিরের কাছ থেকে উত্তরটা নিব সংক্ষেপে। আচ্ছা, আমি যদি ছাত্রদলের প্রশ্ন করি যে আপনি আসলে আমাদের কি এমন দেখেছেন যেটা আমরা অতিরিক্ত খরচ করছি বা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে, উপহারের বিনিময়ে প্রলুব্ধ করছি, স্পেসিফিক একটা উদাহরণ দিন, সেটার আমি জবাব দিব। আচ্ছা, এমন কোন উদাহরণ? খুব অল্প সময় কিন্তু। আচ্ছা, আমরা বলতে পারি যে মানে ছাত্র দল শিবিরের তুলনায় তুলনামূলক কম এই উনি অভিযোগটা specific তাদের ব্যাপারে, বলেছেন, কিন্তু একদম specific। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে এই যে ফেসবুকে বুস্টিং এর ব্যাপারটা বা হচ্ছে যে আচ্ছা, আচ্ছা, আপনার স্পেসিফিকেশন পেয়েছি। জাহিদ, আপনারটা তো স্পেসিফিক করেই দিয়েছে, আতরের ব্যাপারে বলেছে বোধহয়। আমি জাস্ট বলি, জি, আমি খুব সংক্ষেপে। আমার কেন খড়ের বাড়ি, এই জন্যে অট্টালিকার বাড়ি যাদের আছে তাদের প্রতি আমি অভিযোগ করতে পারি না। এইটা এখন ফুয়াদ রাতুল ভাই বলছে তার সাংগঠনিক অবস্থা খারাপ, এটার জন্য কি আমরা দায়ী? আমরা তো দায়ী না, আমরা তো তার সাংগঠনিক অবস্থা ভালো চাই। এখন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এটা মুখ্য বিষয়। আজকে নির্বাচনী আচরণের অষ্টম দিন চলছে, আচরণবিধির অষ্টম দিন চলতেছে। আমাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ কেউ কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখনো করেনি। এই প্ল্যাটফর্ম থেকে এমনটাও বলা হলো, যেটি আসলে নির্বাচন যারা আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে লিখিত অভিযোগ কেন দিতে হবে, কেন এই যারা প্রশাসনে আছেন তারা নিজেরা এই জিনিসগুলো চোখের সামনে যা ঘটছে সেগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দর্শক, দেখতেই পাচ্ছেন রাকসু নির্বাচনের যে ভোটাভুটি এবং জমজমাট যে প্রচারণার মাঠ, তা আসলেই জমজমাট হয়ে উঠেছে। ঠিক 25 নভেম্বর ভোটাভুটি। আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে আগামীকাল রাকসুদা স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। আগামীকাল আমাদেরকে জয়েন করবেন জিএস পদের 6 জন, যেখানে প্রার্থী আছেন 13 জন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।